আবার নিজেরই কিছু নেই। তোদের জন্য কি করবো বল? যেদিন সত্যি টাকা পয়সা হবে সেদিন তোদের সেই বন্দিখানা থেকে ছাড়িয়ে আনবো, দেখিস। নীলিমা কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল। সে তো বাবাকেও খুব ভালোবাসে, বাবা কেন এমন করলো? নাফিজের বাবা নাজমুল হক তার ক্ষমতার জোরে এই যাত্রায় বেঁচে গেছেন পুলিশের হাত থেকে। তবে তার রেপুটেশন একবারে নষ্ট হয়ে গেছে। অনেক টাকা খরচ করে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারলেও জনগণের মুখ বন্ধ করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সমালোচনা হচ্ছে। লোকজন যারা অনেকদিন ধরে চুপ করেছিল তার সব অপকর্মের কথা লিখে যাচ্ছে ফেসবুকের পাতায়। ইউটিউবে ভিডিও বানিয়ে কঠোর সমালোচনা করছে অনেকে। নাজমুল হক বোধহয় পার্টি থেকেও বাদ পড়ে যাবেন শীঘ্রই। এদিকে জুলফিকারের দ্রুত শাস্তি চেয়ে কয়েক দফা আন্দোলন হয়ে গেছে ইতিমধ্যে। পরিস্থিতি খুবই জটিল। তাদের অনেকের মেসেজে ভরে গেছে নাফিজের ইনবক্স। সারাদিন ফোন আসতে থাকে। নাফিকের ঘেন্না ধরে গেছে জীবনের ওপর। সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে কদিন ধরে। রোজ একবার নীলিমার সাথে হয় কেবল। নীলিমা শুধু কাঁদে আর বলে কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। বন্ধুরা তার সাথে যোগাযোগ রাখবে না বলে দিয়েছে। তাকে সবাই দূরে সরিয়ে দিচ্ছে, যেন সে একটা আচ্ছুত। নাফিজের ভীষণ কষ্ট হয়। লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়। পৃথিবী থেকে সে নীলিমাকে নিয়ে উধাও হয়ে যেতে পারত যদি। রীতির মন অস্থির হয়ে আছে, এতটাই অস্থির যে পড়াশোনা থেকে বহু দূরে সরে গেছে। পরপর এতগুলো ঘটনা হজম করতে কষ্ট হচ্ছে তার। তার চেয়ে বড় কথা, নাফিজ তার ফোন ধরছে না, মেসেজের উত্তর দিচ্ছে না। এমনকি সে একদিন নাফিজের মেসে গিয়েছিল, বের হয়ে দেখা পর্যন্ত করেনি। বলে দিয়েছে দেখা করবে না। এহেন অপমানের পরেও রীতি কম চেষ্টা করেনি যোগাযোগ করার, কিন্তু পারেনি। সে জানে ছেলেটা কি অবস্থায় আছে, অন্তত আন্দাজ করতে পারছে। এই অসময়ে সে শুধু পাশেই থাকতে চেয়েছিল। ছেলেটা তাকে তার যোগ্য মনে করলো না। অবশ্য সৌরভের সাথেও নাফিজ ভালো করে কথা বলেনি। দুদিন গিয়েছিল সৌরভ, দুবারই মন খারাপ করে ফিরেছে। নাফিজ তাকে একটা কথাও বলছে না। রীতির মনের অস্থিরতা যেন দিন দিন বাড়ছে। যদি সেটা কিছু করে ফেলে, খুব দ্রুতই জুলফিকারের বিচার হয়ে গেল। বিচারের রায় হলো মৃত্যুদণ্ড। যেদিন রায় ঘোষণা হলো সেদিন আনন্দে মেয়েকে জড়িয়ে ধরলেন মেরিনা, কিন্তু লক্ষ্য করলেন শেফালির মধ্যে কোনো উত্তাপ নেই। যেন কিছুই যায় আসে না তার। শেফালি একেবারে চুপচাপ হয়ে গেছে। সারাক্ষণ বারান্দায় চেয়ারে বসে বাগানের দিকে তাকিয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দেয় না। নিজের হাতে খায় না, খাইয়ে দিলেও প্রায় বমি করে ফেলে দেয়। দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। মেরিনা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। মেয়েটা বড় বেশি ধাক্কা খেয়েছে মানসিকভাবে, আর মেয়ের এই অবস্থার পেছনে তার নিজেরও দায় কম নয়। এটা ভেবেই মরমে মরে যাচ্ছেন তিনি। শেফালির বাবা চেষ্টা করছেন দ্রুত কানাডা চলে যেতে। দেশে আসা কত বড় ভুল হয়েছে তিনি যেন হাড়ে হাড়ে বুঝে গেছেন। এখন পালাতে পারলে বাঁচেন। মেরিনা ভাবছে এতদিন একটা উত্তেজনা ছিল, প্রচন্ড রাগ ছিল মনের মধ্যে। জুলফিকারের শাস্তির রায় না হওয়া পর্যন্ত শরীর জ্বলছিল ক্রোধে। এখন রায় হওয়ার পর বড় বেশি নিস্তেজ লাগছে। সেই লোকের না হয় শাস্তি হয়ে যাবে, কিন্তু তার মেয়ের কি হবে? কি আগের জীবনটা আবার কখনো আদৌ ফেরত পাবে? বর্ণা চতুর্থবারের মতো এলো শেফালিকে দেখতে। আজ তার সাথে এসেছে সৌরভ। প্রতিবারই সৌরভ সাথে আসে। তাকে গেটের ভেতর ঢুকিয়ে দিয়ে কাজের বাহানায় চলে যায়। আজ যেতে পারলো না। ইচ্ছে হলো শেফালিকে একবার চোখের দেখা দেখে যেতে। সৌরভ নিজের আগ্রহেই বর্ণার সাথে ভিতরে ঢুকলো। বর্ণাও সৌরভকে মেরিনা তেমন পছন্দ করতেন না, কিন্তু ওই ঘটনার পর সবই এলোমেলো হয়ে গেছে। বর্ণা এলে শেফালি একটু স্বাভাবিক হয়ে কথা বলে, এটা তিনি খেয়াল করেছেন। তাই বর্ণা এলে খুশি হন তিনি। আজ সাথে সৌরভকে দেখেও তার তেমন ভাবান্তর হলো না। যে আশঙ্কা একসময় মনের মধ্যে ছিল সে সব এখন ছাই হয়ে গেছে। শেফালি বারান্দায় বসেছিল, বর্ণাটাকে ঘুরে তাকালো। তাকাতেই সৌরভকে দেখতে পেল। হাসপাতালে কয়েকবার সৌরভ এসেছিল দেখা করতে। শেফালির চোখে চোখ মেলাতে পারেনি। আজ সৌরভকে দেখে কাঁপুনি ধরে গেল শরীরে। কাছে এসে সৌরভ জিজ্ঞেস করলো, কেমন আছো শেফালি? শেফালির চোখ পানিতে ভর্তি হয়ে গেল। ভয়ানক ঘটনাটার পরে প্রথম তার শুকিয়ে যাওয়া মনে যেন বর্ষার পানি হুক করে ঢুকে গেল। এতদিনে জমা কান্না বাঁধ ভাঙার উপক্রম করলো। সৌরভ হতভম্ব হয়ে গেল। এমন কি বলেছে সে? বর্ণা জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করলো শেফালিকে। সৌরভ শেফালির ঠিক মুখোমুখি বসলো। শেফালির সাথে তার শেষ কথা হয়েছিল ফোনে। প্রায় প্রতিদিন ফোন করে জ্বালাতন করতো মেয়েটা। কি সব হাবিজাবি বকবক করতো, মাথা ধরে যেত সৌরভের। আজ এই অবস্থায় ওকে দেখে সৌরভের এত মায়া হলো, ইচ্ছে করলো শেফালির মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু সংকোচে তা আর করতে পারলো না। ততক্ষণে মেরিনা চলে এসেছেন। খুব অবাক হয়ে মেয়ের কান্না দেখছেন। এতদিন তিনি অনেক চেষ্টা করেছেন, চেয়েছেন মেয়েটা একটু কাঁদুক, কেঁদে মনের ভার কমিয়ে ফেলুক, কিন্তু শেফালি এক ফোঁটাও কাঁদেনি। আজ কি হলো? মেরিনা কি করবেন বুঝতে পারলেন না, দাঁড়িয়ে রইলেন। হতবুদ্ধি সৌরভ এবার বলল, তুমি প্লিজ কান্না থামাও শেফালি, আমি চলে যাচ্ছি। শেফালির কান্নার বেগ বাড়লো। বর্ণা পানি এগিয়ে দিল। সেদিন আর কোনো কথাই হলো না।
শেফালি কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লো বর্ণার কাঁধে মাথা রেখে। সৌরভ আর বর্ণা ফিরে এলো সেখান থেকে। বর্ণা রাতে ডায়েরি নিয়ে বসলো, লিখলো, আমার ধারণাই ঠিক। শেফালি সৌরভ ভাইয়াকে ভালোবাসে। এতদিন ধরে পাথর হয়ে যাওয়া মেয়েটা ভাইয়া শুধু একটা কথা এভাবে কেঁদে ফেললো। কিছু না থাকলে সেটা সম্ভব না। আমার ইচ্ছে করছে ভাইয়াকে গিয়ে বলি শেফালিকে ফোন করে কথা বলতে, কিন্তু পরে আর বললাম না। ভাইয়ার মনে কি আছে কে জানে, কিছু নাও থাকতে পারে। আর থাকলেও এই ঘটনার পর আর কিছুই থাকবে কিনা তাতেও সন্দেহ। যদিও সৌরভ ভাইয়া তেমন মানুষ নয়, তবুও মানুষের মন বলা তো যায় না। শেফালি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। ওর জন্য এত কষ্ট লাগে, মনে হয় আমার নিজের সাথেই তেমন হয়েছে। আমি কল্পনা করার চেষ্টা করি আমার সাথে তেমন হলে আমার কেমন লাগবে। পারি না ভাবতে, এত ভয় লাগে। জুলফিকারের শাস্তি হয়েছে। লোকটা যেদিন পৃথিবী ত্যাগ করবে সেদিন পৃথিবীটা একটা পাপ মুক্ত হয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। এদিকে নাফিস ভাইয়ার বাবাকে নিয়েও খুব সমালোচনা হচ্ছে। নাফিস ভাই নাকি নিজেকে বন্দি করে রেখেছে। সময়টা বড্ড বেশি খারাপ যাচ্ছে। ফেসবুকের একটা প্রতিযোগিতায় গল্প চেয়েছে। আমার খুব লিখতে ইচ্ছে করছে। কি লিখবো তাও ঠিক করে ফেলেছি। গল্পের নাম দেব কল্পনা ও তার পাখি। গল্পের মেয়েটার নাম কল্পনা হলেও গল্পটা হবে শেফালিকে নিয়ে। আর কষ্ট না নিয়ে লিখতে ইচ্ছে করছে, কবে যেন হুট করে লিখে ফেলবো। বিদ্রোহের ঝড় যেমন মনে আচমকা আসে, সেটা স্তিমিত হলে মন ততটাই নিস্তেজ হয়ে আসে। কিছু বিদ্রোহ জীবনটাকেই এলোমেলো করে দিয়ে যায়। নাফিজের এখন সেই দশা। নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার পরেও অশান্তিতে শেষ হয়ে যাচ্ছে সে। জ্বলে যাচ্ছে ভেতরটা। মাস্টার্সের রেজাল্ট পেয়েছে, আশাতীত রকমের ভালো হয়েছে ফলাফল, তবে তার উত্তাপ নাফিজকে ছুতে পারছে না। ঠিক সে সময়ে একটা আশার আলো দেখা গেল। এক সকালে তার কাছে একটা চিঠি এসে পৌঁছলো, জয়েনিং লেটার। সেই যে কবে একটা ইন্টারভিউ দিয়েছিল প্রত্যন্ত গ্রামের এক স্কুলে চাকরি, সেই চাকরি তার কনফার্ম হয়েছে। আর দিন 5 পরে জয়েনিং ডেট। স্কুলটার ব্যাপারে মোটামুটি কিছুই সে জানে না, সুদানে এক ধনী ব্যক্তি স্কুলটা চালাচ্ছেন। নাফিস ঠিক করে ফেললো সে যাবে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় ঘেরা ছোট্ট গ্রামটাকে হাতছানি দিয়ে রাখছে। দ্রুত গোছগাছ করে ফেললো নাফিস। সেদিনই রাতে ট্রেনে চেপে রওনা দিল গন্তব্যে। সে তার সব অতীত পেছনে ফেলে যেতে চায়। পথে যেতে যেতে মোবাইল থেকে সিমটা খুলে ফেলে দিল। রাতের আকাশের ছোট ছোট তারা, দূরের ঘর বাড়ির আলো, গাছপালা পেরিয়ে যাওয়া শীতল বাতাস তাকে ছুঁয়ে দিতে থাকলো গভীর আবেগে। অনেকদিন চুল কাটা হয় না। বড় বড় চুল বাতাসের তোড়ে আশ্রে পড়ছে কপালের ওপর। দাড়িও কামানো হয়নি বহুদিন। তাকে বোধহয় ভবঘুরের মতো লাগছে, নাকি কবি কবি। সামনে সিটে বসা মেয়েটা বারবার তাকাচ্ছে। নাফিজের হাসি পাচ্ছে। এলোমেলো ভাবতে ভাবতে তার চোখ ঘুমে জড়িয়ে এলো। অনেকদিন পর ট্রেনে ঝাঁকুনির মধ্যে সে কয়েকটা ঘন্টা শান্তির ঘুম দিল। ভোরবেলা যখন উঠল তখন বাইরের আকাশ পরিষ্কার হয়ে এসেছে। এই গরমকালেও যেন কুয়াশার আবরণ ঝুলে আছে প্রকৃতিতে। ছোট ছোট টিলা পেরিয়ে গেল কয়েকটা। নাফিস ভরে নিঃশ্বাস নিল। ট্রেন থেকে নামার পর সকালে নাস্তা করে নিল একটা হোটেল থেকে। দারুণ লাগছে সবকিছু। মনে হচ্ছে শনি গ্রহ ত্যাগ করে চলে এসেছে কোথাও। ঢাকার যেখানেই যেত কেউ না কেউ পরিচিত চলেই আসতো। এখানে সবাই অপরিচিত। হোটেল থেকে বেরিয়ে ট্রেনে সেই তরুণীর সাথে দেখা হয়ে গেল। মেয়েটা চোখে মায়া নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ওর সাথে ওর বাবা, বোধহয় কলেজ টলেজে পড়ে। নাফিজ এবার হেসেই ফেললো। অনেকদিন আয়না দেখিনি। চেহারা কি সুন্দর হয়েছে নাকি? তবে এই চেহারা নিয়ে মেয়ে পটানো গেলেও নতুন চাকরিতে জয়েন করা যাবে না। ভদ্রলোক হতে হবে। সে সেলুনের খোঁজে বেরিয়ে পড়লো। চুল দাড়ি কেটে দুপুরে খেয়ে রাঙামাটির উদ্দেশ্যে বাসে চড়ে বসলো। বাসে বসেও হাই উঠতে থাকলো ক্রমাগত। যদিও দুপাশের দৃশ্য ক্রমশ সুন্দর হয়ে উঠছে। লাল মাটি উড়িয়ে দুপাশে পাহাড়ের মাঝে কাটা উঁচু নিচু আঁকা বাঁকা পথ দিয়ে যেতে যেতে দুপুরে সূর্য আর তার নিচে রৌদ্রতাপে পোড়া ভীষণ সবুজ গাছপালাগুলো তাকে যেন বেঁধে ফেললো এক নতুন জগতে। সৌরভ কয়েকদিন ধরেই শেফালিদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। ভেতরে যাওয়ার সাহস পায় না। ওরা কি মনে করবে কে জানে। গেটের বাইরের রাস্তা থেকে শেফালিদের বারান্দায় আকশিক দেখা যায়। বাগান বিলাসের ঝোপের ওপাশে শেফালির মুখ টানও অল্প একটু দেখতে পায় সে। শেফালি ভাবলে শীর্ণ চোখে কোন দিকে তাকিয়ে থাকে বোধহয় নিজেও জানে না। ওকে প্রায় ফোন করে সৌরভ, ফোনটা বন্ধ পায়। অথচ তার কথা বলা জরুরি। কথা বলতে ইচ্ছে করে, কি বলবে জানে না। তবে কথা বলা যে উচিত সেটা তার সেদিনই মনে হয়েছে। শেফালির ফেসবুকে আপলোড করা পুরনো ছবিগুলো বারবার দেখে সে। কি সুন্দর হাসি খুশি একটা মেয়ে ছিল। দেশে না আসলেই পারতো। শীতের দেশের কোট জড়ানো বরফের মাঝে দাঁড়িয়ে একগাল হাসিতে ঝলমলে মুখটা দেখে সৌরভের ইচ্ছে করে টাইম মেশিনে করে শেফালিকে নিয়ে চলে যেতে অতীতে। আর মাত্র কটা দিন অতীতে গিয়ে তাকে বুক দিয়ে আগলে রাখতে।
আজও ভেতরে ঢুকতে না পেরে ব্যর্থ মনোরথে সে এলোমেলো হাঁটতে হাঁটতে নিজেকে আবিষ্কার করলো নাফিজের মেসের সামনে। ওর সাথে বেশ কয়েকদিন যোগাযোগ করেনি ইচ্ছে করে, ধাতস্থ হওয়ার সুযোগ দিয়েছে। আজ যখন এসেই পড়েছে একবার দেখা করে যাক, কিন্তু ভিতরে ঢুকে সে জানতে পারলো নাফিজ চলে গেছে গতকাল। ভাড়া চুকিয়ে সব জিনিসপত্র নিয়ে একেবারে চলে গেছে মেস ছেড়ে। আজব তো, সৌরভ ভেবে বের করতে পারলো না কোথায় গেছে। মেসের লোকেরাও বলতে পারে না কিছু। সে অবশেষে নীলিমাকে ফোন করলো। নীলিমা জানালো নাফিস ওখানে যায়নি, এমনকি দুদিন ধরে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। শেফালি আগের তুলনায় এখন বেশ খানিকটা সুস্থ। একজন সাইকোথেরাপিস্টের কাছে নিয়মিত নিয়ে যাওয়া হয় তাকে। 1 ঘন্টা সেশন শেষে শেফালি যখন বেরিয়ে আসে, মেরিনা দেখেন রোজ মেয়েটা আগের চেয়ে একটু প্রাণবন্ত হয়েছে। এই পরিবর্তনটা সবার চোখে পড়বে না, তবে মেরিনা ঠিকই বুঝতে পারেন। শেফালি এখনো চুপচাপ বারান্দায় বসে থাকে, তবে তার আগে নিজেই 1 কাপ চা বানায়। একটা হালকা ধরনের বই হাতে নিয়ে বসে। বেশিরভাগ সময় সে চায়ের কাপে চুমুক দিতে ভুলে যায়, কিংবা একটা পৃষ্ঠার দিকে তাকিয়েই থাকে মিনিটের পর মিনিট। তবুও এই পরিবর্তনটাও অনেক। ওদের যাওয়ার তারিখও এগিয়ে আসছে, আর মাত্র কয়েকটা দিন। তারপর কানাডায় গিয়ে অনেক ভালো ডাক্তার দেখাবেন মেয়েকে। সব অতীত পেছনে ফেলে সে যেন ঠিক আগের মতোই হয়ে উঠতে পারে। বর্ণার ডায়েরি। কল্পনাও তার পাখি। গল্পটা লেখা শেষ। ফেসবুকের গ্রুপে পোস্ট করতে গিয়েও কেন যেন একদিন সময় নিলাম। নিয়ে ভালোই হয়েছে। আজই জানতে পারলাম কলেজ ম্যাগাজিনের জন্য গল্প নেওয়া হচ্ছে। এটা দিয়ে দেওয়া যায়। ফেসবুকের পাতায় প্রকাশের চাইতে ম্যাগাজিনের প্রকাশ হওয়াটা অনেক বেশি আনন্দের হবে। নিজের লেখা ছাপার অক্ষরে দেখার স্বাদ হচ্ছেই এখন। তবে সেই জন্যই সিলেক্ট হতে হবে। গল্পটা আজ আর একটু ঠিকঠাক করব, তারপর কাল দিয়ে দেব। যাই হয় হবে, আল্লাহ ভরসা। নাফিস যখন গন্তব্যে পৌঁছলো তখন রাত নেমে এসেছে। কোথায় থাকবে, কি করবে কিছুই জানে না। একেবারে নিভৃত গ্রামে এসে পড়েছে। সে অবশ্য কর্তৃপক্ষকে ফোন করেই এসেছে। স্কুলের প্রিন্সিপালের সাথে কথা হয়েছে তার। এখন আবার ফোন করলো। নতুন সিম কিনে নিয়েছে আসার আগে। ভদ্রলোক ঠিকানা জানিয়ে সেখানে উপস্থিত থাকতে বললেন। গ্রামের বাজারে উপস্থিত হলো নাফিস। 9:30 বাজে। প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে। একটা চালের আড়ত শুধু খোলা। সেই দোকানের সামনে গিয়েই দাঁড়ালো সে। দোকানদার ভদ্রলোক বোধহয় কথা বলতে চাইছিলেন, কিন্তু হাতে কাজ থাকায় আলাপ করতে পারলেন না। শুধু তাকে ভেতরে নিয়ে বসালেন। খানিক পর এক পান খাওয়া শুকনো মতো লোক এসে নাফিসকে নিয়ে গেল। বেশ বড়সড় একটা বাগান বাড়িতে গিয়ে উঠলো তারা। পথে শুটকো লোকটাকে জিজ্ঞেস করে শুধু নাম জানা গেছে, আর কিছুই না। লোকটা একটু আত্মভোলা গোছের, নাম অজয় দাস। যে লোকের বাড়িতে নাফিস গেল তিনি স্কুলের প্রিন্সিপাল রওশন হায়দার। বেশ হোমরা চোমরা লোক মনে হচ্ছে। বসার ঘরে বসে অপেক্ষা করছিল সে। ভদ্রলোককে দেখে উঠে দাঁড়ালো। উঁচু কপাল, টকটকে গায়ের রং, কাঁচা পাকা চুল দাড়ি, আর বেশভূষা দেখে বেশ শ্রদ্ধা হয়। লোকটা হেসে এগিয়ে এসে হাত বাড়িতে দিয়ে বললেন, হ্যালো ইয়ং ম্যান। রাতে খেতে বসে সৌরভের মন প্রচন্ড খারাপ দেখে শিরিন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বা? সৌরভের প্রায় কান্না পেয়ে গেল। সে ধরা গলায় বলল, কিছুই ভালো যাচ্ছে না ছোট মা। কি হয়েছে সেটা বলবি তো? নাফিস, দিকে রীতির খাওয়া বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস আটকে ফেলেছে সে। কি হয়েছে নাফিজের? সৌরভ যেন সাসপেন্স থ্রিলারের লেখকের মতো অপেক্ষা করাচ্ছে। বলছে না, বারবার হেসকি তুলে চুপ হয়ে যাচ্ছে। অবশেষে কথাটা বলতে পারলো সে। কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে? জানি না, কেউ কিছুই বলতে পারে না। রীতির মাথাটা ফাঁকা ফাঁকা মনে হলো। কোথায় যেতে পারে? ওর তো কেউই নেই। রীতি আর খেতেই পারলো না। শরীর খারাপের অজুহাত দিয়ে উঠে পড়লো। ঘরে যেতেই শরীর সত্যি খারাপ লাগতে শুরু করলো। যা খাবার খেয়েছিল বমি হয়ে গেল। রাত বাড়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলো তার। জ্বরের ঘরে আবল তাবল বকতে শুরু করলো। গভীর রাতে একবার শুধু চেতনা ফিরলে দেখলাম শিরিন তার পাশে বসে বসে ঝিমাচ্ছে। রীতি তাকে ডেকে বলল, শুতে যাও, বসে থেকো না, আমি ভালো আছি। শিরিন রীতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তারপর ওর বিছানার একটাই শুয়ে পড়লেন। ঘুমালেন বলে মনে হলো না। রীতির মাথা দপদপ করে ব্যথা করতে শুরু করেছে আবার। জ্বরটা বাড়তে লাগলো। মাকে ডাকতে গিয়েও ডাকলো না। জ্বর নিয়ে ছটফট করতে থাকলো বাকিটা রাত। নাফিজের থাকার বন্দোবস্ত হয়েছে টিচার্সদের কোয়ার্টারে। আশ্চর্য হলেও সত্যি, এই একটা স্কুলের শিক্ষকদের জন্য আলাদা কোয়ার্টার আছে, তাও আবার বাংলো টাইপের সুন্দর বাড়ি। রাতের আধারে ভালো করে দেখা যায়নি, তবে মনে হচ্ছে খুবই সুন্দর। সে যখন এসেছে ততক্ষণে সব শিক্ষকরা ঘুমিয়ে পড়েছেন। অজয় দাস তাকে নিয়ে এসে ঘর খুলে দিল। ঘরে একটা সিঙ্গেল খাট, লেখার টেবিল, কাঠের আলমারি, একটা ড্রেসিং টেবিল। দারুণ ব্যাপার। ঘরের ওপাশে বারান্দার দরজা, লাগোয়া বারান্দাও আছে। নাফিস বের হয়ে দেখলো বারান্দাটা শুধু তার ঘরেরই না, টানা বারান্দায় সবার ঘর থেকেই বের হওয়া যায়।
লম্বা দড়ি বেঁধে ছেলেদের কাপড় চোপড় শুকাতে দেয়া বারান্দা ভর্তি। বাইরের দৃশ্য দেখা যায় না অন্ধকারে। নাফিস ফিরে এলো, বড় ক্লান্ত লাগছে। কোন রকমের জামা কাপড় বদলে শুয়ে পড়লো, কিন্তু শোয়ার পরপরই ঘুম কেন যেন গায়েব হয়ে গেল। রীতির কথা মনে হচ্ছে বারবার। তার হারিয়ে যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট হবে রীতির। খুব কান্নাকাটি করবে মেয়েটা, কিন্তু তাকে বলে আসলে হয়তো সবাই জেনে যাবে। আর নাফিস কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না, রীতির সাথেও না। সেদিন মেসে এসেছিল মেয়েটা, সে দেখা করেনি, নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। কিন্তু তখন নিজের কষ্ট এত বেশি ছিল যে অন্য কারো কথা তার মাথাতেই আসেনি। ভাববে না করেও বাকিটা রাত তার ঘুরে ফিরে রীতির কথাই মনে পড়লো। ঘুমিয়ে পড়েছিল বার কয়েক, প্রতিবারই স্বপ্ন দেখে উঠে পড়েছে। একই স্বপ্ন, রীতি একটা প্রাচীন বটগাছের নিচে বসে আছে, চোখের নিচে কালি, চেহারা মলিন। নাফিস তার সামনে দাঁড়িয়ে চুপচাপ দেখছে, কিছুই বলছে না। শিরিন ভোরের দিকে উঠে দেখেন জ্বরে রীতির গা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি মাথায় পানি ঢালার ব্যবস্থা করেন তিনি। বর্ণা চলে এসেছে উঠে, বর্ণাই রীতির মাথায় পানি ঢাললো। তিনি রান্নাঘরে গেলেন মেয়েটাকে কিছু খাওয়ানোর জন্য আনতে। মাথায় পানি ঢালাই জ্বরটা কমলো ও মুখের রুচি যেন এক রাতেই নষ্ট হয়ে গেছে। কিছুই মুখে দিতে পারলো না রীতি, মনে হলো বমি হয়ে যাবে। শেষে দুধে ভিজে 2 স্লাইস পাউরুটি এক প্রকার জোর করে খাইয়ে দিলেন শিরিন। তারপর খাওয়ালেন ওষুধ। রীতি ঘুমিয়ে পড়লো একটু পর। ঘুমের ঘরেও সে ঠোঁট নাড়ছে, কি বলছে বোঝার উপায় নেই। বর্ণা বলল, আমি আজ থেকে যাই মা। না, তোর না সামনে পরীক্ষা, আমি দেখতে পারবো ওকে। তুই কলেজে চলে যা। বর্ণা কলেজে গিয়ে তার লেখাটা জমা দিয়ে দিল। লেখা জমা দিচ্ছেন সবুজ স্যার। সম্পাদনার কাজ রশ্মি ম্যামের। সবুজ স্যারের সাথে কাজ করতে দেয় রশ্মি ম্যাম খুবই বিরক্ত। তার সদা কুঞ্চিত ভ্রু আরো বেশি কুঞ্চিত লাগছে, মেজাজ আগ্নেয়গিরির মতো হয়ে আছে। বর্ণা ম্যামকে দেখে একটু ভয় পেয়ে গেল। আজ ক্লাসে নিশ্চিত এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে লাভা ছড়িয়ে তাদের ভস্ম করে দেবে। সবাইকে আগেই সাবধান করে দেওয়া দরকার। অজস্র পাখির ডাকে ঘুম ভাঙলো নাফিজের। ভোরের দিকে ঘুমিয়ে গিয়েছিল সে। মাঝে দরজায় ঠক ঠক আওয়াজ আসছিল। ফজরের সময় হয়েছে, উঠুন উঠুন। সারা রাত না ঘুমানো আর জার্নির ক্লান্তিতে নাফিজ উঠতে চেয়ে উঠতে পারেনি। এক চারদিকে ফর্সা হয়ে গেছে। বাথরুম সেরে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। কত রকমের গাছপালা, গাছে গাছে পাখি ডাকছে। ভোরের প্রশান্তিময় আলোয় পৃথিবীটা পবিত্র মনে হচ্ছে। আপনি নতুন এসেছেন? পাশে কারো আওয়াজ শুনে চমকে উঠল নাফিস। ট্রাউজার টি শার্ট পরা ভারী সুন্দর দেখতে এক তরুণ, গাল ভর্তি দাড়ি, চোখ চকচকে, মুখের ভাব প্রসন্ন। গলা শুনে বুঝতে পারলো ইনি নামাজের জন্য ডাকছিলেন। নাফিজের সাথে তরুণটির আলাপ হয়ে গেল। বয়সে তার থেকে 2 বছরের ছোট। এখানে এসেছে মাস 3 হলো। নাম মুসাব্বির। মুসাব্বিরের কাছে স্কুলের ব্যাপারে টুকটাক যা শুনলো তাতে নাফিস বেশ অবাক হলো। মনে হচ্ছে ভারী আজব জায়গায় এসে পড়েছে। খাবার টেবিলে মুসাব্বির সবার সাথে নাফিজের পরিচয় করিয়ে দিল। প্রায় সবার বয়স তার কাছাকাছি। হাসি খুশি একদল তরুণ, মজা করছে, গল্প করছে। নাফিজের বেশ ভালো কাটলো সময়টা। স্কুলে ক্লাস শুরু হয় 9:30টায়, শেষ হয় 8:30টায়, শেষ হয় 2:30টায়। টিচারদের উপস্থিত থাকতে হয় 8:30টার মধ্যেই। তাই সবাই খেয়ে দিয়ে তৈরি হয়ে একসাথে বেরিয়ে পড়ল। পথটা উঁচু নিচু, খানিকটা চড়াই যেতেই কষ্টই হলো নাফিজের। অভ্যাস নেই একদম। অন্যদের দেখে মনে হলো বেশ স্বাচ্ছন্দ্যেই যাচ্ছে। আবার উত্তরায় বেয়ে নামার সময়টা মজা লাগলো। রাস্তার দুপাশে কলা গাছের সারি, তার ফাঁকে ফাঁকে সূর্যের আলো পড়ে সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে। এরই মধ্য দিয়ে চলতে চলতে একসময় ওরা পথ থেকে সরে একটা সরু রাস্তা ধরে বেশ খানিকটা নেমে গেল। একটা বাঁক পেরিয়ে হঠাৎ বিশাল মাঠের সামনে এসে পড়লো। মাঠের শেষ প্রান্তে লাল রঙের 3তলা দালান। দালানের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে সুউচ্চ বিস্তৃত পাহাড়ের সারি। পাহাড়ের মাথায় ঝুলে আছে কুয়াশার মতো মেঘ। নাফিজ অস্ফুটে বলল, রীতির ঘুমটা এবার ভালো হলো। স্বপ্নে দেখলো সে আর নাফিস হাত ধরাধরি করে হাঁটছে। আকাশ থেকে আসা অন্যরকম আলোচ্ছটায় ভেসে যাচ্ছে চারপাশ। নাফিস ফিসফিস করে তার কানে কি যেন বলল। রীতি মুখ তুলে তাকিয়ে দেখলো নাফিজের মুখে সোনালি আলোর কিরণ পড়ে তাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ঘুম যখন ভাঙলো তখন ঘেমে উঠেছে রীতি। জ্বরটা নেমে গেছে, মাথার ব্যথাও নেই, শুধু ভোঁতা একটা অনুভূতিতে ছেয়ে আছে মন। সকাল 8:30টায় শিক্ষকরা সবাই হাজির হয়ে গেলে তাদের একটা মিটিং হয়। সেখানে আজ সবার আগে নাফিজের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হলো। ছেলেদের সাথে নাফিস আগেই পরিচিত ছিল, এবার মেয়েদের সাথে পরিচয় হলো। মেয়ের শিক্ষক মাত্র 3টি, 3জনই স্থানীয়, 2জন চাকমা, 1জন বাঙালি। স্কুলের সিস্টেম বড়ই অদ্ভুত, তবে খুবই মজার, সন্দেহ নেই। পাঠ্য বইতে কবে কোন চ্যাপ্টার পড়ানো হবে, কে কোন ক্লাস নেবেন সব রুটিন করা আছে। একটা চ্যাপ্টার পড়ানোর আগে সেই সম্পর্কে নিজে পড়ে নিতে হবে। পড়ে নিজের মতো 2000 শব্দের একটা আর্টিকেল লিখে সেটা জমা দিতে হবে উক্ত ক্লাসের দিন সকালে। এই পড়াশোনার জন্য আছে স্কুলের লাইব্রেরি। টিচারদের অল্টারনেট করে ক্লাস নেওয়া হয়।
এমন নয় যে এক ক্লাসে একটাই শিক্ষক একই বিষয় সারা বছর পড়াবেন, বরং এক বিষয়ের কয়েকটা শিক্ষক থাকবেন যারা ঘুরিয়ে ফিরিয়ে ক্লাস নেবেন। স্কুলটা ক্লাস 8 পর্যন্তই, নতুনই বলা যায়, কারণ শুরু হয়েছে বছর 2 আগে। তখন 5 পর্যন্ত ছিল, এবছর সময়ে 8 পর্যন্ত হয়েছে, সামনে আরো বাড়বে। নাফিস নতুন, তাই তার ক্লাস নিতে হবে না আজ। স্কুলের সব ক্লাসে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে, সে স্কুলটা ঘুরে দেখবে আর অন্যান্য কর্মীদের সাথেও পরিচিত হবে। স্কুল শেষে আরেকটা মিটিং হয়, সেখানে নাফিসকে তার কাজ বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে নাফিসকে নিয়ে যাওয়া হলো ক্লাস 1-এ। বাচ্চাদের বোধহয় আগেই বলে দেওয়া হয়েছিল। নাফিস যাওয়ার সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে ওয়েলকাম টিচার বলে উঠলো। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা নীল জামার সাথে লাল টাই পরে খুদেগুলোকে খুব মিষ্টি দেখাচ্ছে। ক্লাসরুমটাও সুন্দর, বড় বড় জানালা, দেয়ালে এসব শিশুদেরই আঁকা ছবি বাঁধিয়ে টানিয়ে দেওয়া হয়েছে। নাফিসের দারুণ লাগলো। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হলো সে। টিফিন ব্রেক দেওয়া হয় 1:45 থেকে 1:15 পর্যন্ত। এ সময় খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই করতে হয়। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, মাঠ জুড়ে খেলাধুলা করে, দুপুরে রোদ বাতাই করেও তাদের দুপুরে টিফিনের ব্যবস্থাও আছে, স্কুল থেকেই দেয়া হয়। অনেক দরিদ্র বাচ্চা নাকি এই টিফিনের জন্য স্কুল ভর্তি হয়। দুপুরে টিচার আর স্টাফদেরও খাওয়ার ব্যবস্থা আছে স্কুল থেকেই। টিফিনের পর নাফিস গেল লাইব্রেরিতে। লাইব্রেরিটা 3 তলায়, দুটো ক্লাস রুমের সমান জায়গা জুড়ে লাইব্রেরি। দেয়ালের তাকে সারে সারে সাজানো হাজার হাজার বই দেখে নাফিস একেবারে হতভম্ব হয়ে গেল। কোন বই নেই এখানে, আর কি দারুণ সংগ্রহ। অনেকটা সময় নাফিস একেবারে তন্ময় হয়ে বইয়ের সারি দেখে গেল। ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, মহাকাশ, সাহিত্য সবকিছুর বই আলাদা করে সাজানো। শুধু এই লাইব্রেরির জন্য এই গ্রামে থেকে যাওয়া যায় সারা জীবন। ক্লাস শেষে আবার মিটিং বসলো। নাফিসকে দায়িত্ব দেওয়া হলো 5টা ক্লাসের। সে যেহেতু অর্থনীতির ছাত্র ছিল, তাই থেকে বেশিরভাগ ক্লাসের সামাজিক বিজ্ঞান পড়ানোর দায়িত্ব দেওয়া হলো। আর কাল যেসব ক্লাস করাবে সেসব চ্যাপ্টারের লিস্ট দিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় লাইব্রেরি থেকে বই নিয়ে যেতে বলা হলো, কিংবা সে চাইলে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে পড়াশোনাও করতে পারে। নাফিস আগেই ভেবেছিল সন্ধ্যাটা একটু আশপাশ ঘুরে কাটাবে, তাই সে বেশ কিছু বই নিয়ে নিল। যারা সময় কোয়ার্টারে ফিরে গেল তাদের সাথে সেও ফিরল। গোসল করে জামা কাপড় বদলে বাইরে বেরিয়ে পড়লো। বিকেলের পড়ন্ত আলায় পাহাড়ের সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করেছে। মৃদু বাতাসে দুলতে থাকা পাতাগুলো তাকে আহ্বান করছে নিজেদের দিকে, ডেকে ডেকে বলছে, এসো, তোমার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। নাফিসের খুব ভালো লাগলো হেঁটে বেড়াতে। সন্ধ্যার মুখে একটা চায়ের দোকানে গিয়ে বসলো। অল্প কিছু গ্রাম্য বৃদ্ধ বসে ছিল, তারা নিজে থেকেই তার সাথে পরিচিত হলো। নাফিস চা খেতে খেতে মুসাব্বিরকে দেখতে পেল, তাকে দেখে সেও দাঁড়ালো। তারপর এক প্রকার জোর করে নামাজ পড়তে নিয়ে গেল। নামাজ পড়ে বের হয়ে দেখা গেল ঠান্ডা বাতাস বইছে। মুসাব্বির বলল, বৃষ্টি হবে আজ রাতে। পাহাড়ি বৃষ্টি কেমন হয় আমি কখনো দেখিনি। মুসাব্বির হেসে বলল, ঝড় হলে তো কথাই নেই, উথাল পাথাল অবস্থা হয়। আর বৃষ্টি হলো বেহেস্তি বৃষ্টি, একবার দেখলে আর যেতে মন চাইবে না। নাফিস আকাশের দিকে তাকালো। ঘন মেঘ জমা হয়েছে মাথার উপর। বিষণ্ণ মেঘেরা এক্ষুনি কাঁদবে বুঝি। হঠাৎ তার মনে হলো এরকম পাহাড়ি রাস্তায় ঠান্ডা হাওয়ার মাঝে দূর পাহাড়ের ঢালে কোনো বসতির আলো পেছনে ফেলে রীতির হাত ধরে হাঁটতে কেমন লাগবে। কি আশ্চর্য, সেখানে থাকার সময় যে মেয়ের কথা মনেও পড়তো না, এখানে এসে তাকে সে রীতিমতো মিস করছে। বর্ণা নিজের মনে খাতায় আঁকিবুকি করছিল। টিফিন পিরিয়ড, সবাই খেতে গেছে, সে যায়নি। ভাজা পোড়া কদিন খাবে না ঠিক করেছে। এমনিতেই অনেকটা ওজন বেড়ে গেছে, নিজেকে আয়নায় দেখলে অস্বস্তি হয়, তাই ডায়েট শুরু করেছে। মা যদিও ডায়েট করতে দিতে চায় না, না খেলে বক বক করে মাথা ধরিয়ে ফেলে, তবু বর্ণা এবার ঠিক করেছে ওজন কমিয়েই ছাড়বে। হঠাৎ কে একটা ধাক্কা দিল তাকে। চমকে তাকিয়ে দেখলো পাশে বসা মেয়েটা। বলল, তুই কোন দুনিয়ায় থাকিস? ডাকছে দেখিস না? বর্ণা তাকিয়ে দেখলো কলেজের এক স্টাফ দরজার সামনে দাঁড়িয়ে। পান খাওয়া দাঁত বের করে হেসে বলল, রশ্মি ম্যাডাম আপনাকে ডাকে। বর্ণা চট করে অতীতের কুকীর্তির কথা মনে পড়ে গেল। কথাই বলে না, চোরের মন পুলিশ পুলিশ, তার হয়েছে সেই অবস্থা। রশ্মি ম্যামকে দেখলে এমনিতেই আত্মায় পানি থাকে না। তিনি যাদের নিজের রুমে ডাকেন তাদের অবস্থা টাইট হয়ে যায়। কোনো অপকর্ম করলে তবেই ম্যামের রুমে ডাক পড়ে। সে তো সম্প্রতি কোনো অপকর্ম করেছে বলে মনে পড়ে না। তার মানে সেই চিঠির ঘটনাই ম্যাম জেনে গেছে। কি করা হবে তার সাথে? ভয়ে রীতিমতো কাঁপতে কাঁপতে সে ম্যামের রুমের বাইরে হাজির হলো। দরজায় নক করতেও পারছে না, যেন সামনে বাঘের গুহা। কোন দোয়া পড়লে যেন বিচারকের মন নরম হয়ে যায়, পড়েছিল তো, ভুলে গেছে। ম্যাম কাচের ভেতর দিয়ে তাকে দেখতে পেয়ে ইশারায় ডাকলেন। বর্ণা ঢোক গিলল, পায়ে পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে।
ম্যামের মুখ স্থির, শান্ত। সবসময় যে রাগটা নাকের উপর উঠে থাকে সেটা একদম নেই। হয়েছে কি? চোখ দেখে মনে হচ্ছে খানিকটা কেঁদেছিল। ম্যাম বললেন, বসো। বর্ণা ভীষণ অবাক হলো, বসলো না। ম্যাম ভুরু তুলে বললেন, কি হলো, বসো। বর্ণা বসলো। ম্যাম জিজ্ঞেস করলেন, কেমন আছো? বর্ণার এবার বিশ্বাস হয়ে গেল হয় সে স্বপ্ন দেখছে, নয়তো কোনোভাবে প্যারালাল ইউনিভার্সের ঠান্ডা মেজাজের রশ্মি ম্যামের রুমে ঢুকে পড়েছে। রীতির দিনটা অবসাদে কাটলো। মুখের ভেতরটা তিতকুটে হয়ে আছে, চোখ করকর করছে, মাথায় হালকা ঝিমঝিম ভাব। জ্বর আসছে যাচ্ছে, নিজেকে নেতিয়ে পড়া কুমড়োলতার মতো লাগছে। মাথা সোজা করে তোলার ক্ষমতাটা পর্যন্ত নেই। এর মধ্যেও সে বার কয়েক নাফিজের নাম্বারে ফোন করার চেষ্টা করেছে, মেসেজ পাঠিয়েছে, ইমেল করেছে, হোয়াটসঅ্যাপ ভর্তি করে ফেলেছে খুদে বার্তায়। কোথাও কোনো উত্তর পাঠানো হয়নি। এমনকি দেখেও নি সে কোথায় গেছে সে। তার কি একবারও মনে হয়নি একটা মানুষ তার জন্য মরে যাবে? রশ্মি ম্যাম বুঝতে পারলেন হঠাৎ তার এই ঠান্ডা মেজাজ বেচারি মেয়েটা নিতে পারছে না। যার রাগ সহ্য করে এরা অভ্যস্ত, তাকে হুট করে শান্ত হতে দেখে অবাক হওয়াটা স্বাভাবিক। তিনি বললেন, শোনো বন্যা, তুমি ঘাবড়ে যেও না। আমি তোমাকে কোনো শাস্তি শোনাতে বা বকাবকি করতে ডাকিনি, ডেকেছি কিছু কথা বলতে, খুব সাধারণ কিছু কথা। বর্ণা ভেতরে ভেতরে অনেকটাই স্বস্তি পেল। চিঠির কথাটা ভেবে এতক্ষণ গলায় যে কাটা বিধি ছিল সেটা সরে গেল। এবার মন জুড়ে জায়গা করে নিল প্রচন্ড কৌতূহল। সে চুপচাপ বসে ম্যামের দিকে তাকিয়ে রইল। রশ্মি ম্যাম বললেন, তার আগে তোমাদের কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। জি ম্যাম। তুমি যে গল্পটা লিখেছো, কল্পনাও তার পাখি, এটা যে সাবজেক্টের উপর লিখেছো সেটা সম্পর্কে তোমার এত গভীর ধারণা কি করে হলো বলো তো? আলী, হ্যাকার হয়েছো? দেখো, ভয় পেও না, আমাকে খুলে বলতে পারো। ম্যামের গলায় এমন একটা মমতা মাখানো ভরসার ভাব ছিল যে বর্ণার হৃদয় গলে গেল। সে সত্যিটা বলল, ম্যাম, আমার সাথে এমন কিছু হয়নি। আমার খুব কাছের এক বান্ধবীর সাথে হয়েছে। ওকে দেখেই আমি গল্পটা লিখেছি। সেই মেয়েটা এই কলেজ পড়ে? না ম্যাম। আপনি শুনেছিলেন কিছুদিন আগে যে খুব আলোচনা হলো জুলফিকারের ঘটনা? ও হ্যাঁ, লোকটা লাস্ট যে মেয়েটাকে রেপ করেছিল সেটা তোমার বান্ধবী? জি ম্যাম। ওহ গড, কত বাচ্চা একটা মেয়ে। রশ্মি ম্যাম একবার কি যেন ভাবলেন। হাত দুটো টেবিলের উপর ভাঁজ করে রাখা, এক হাত দিয়ে অন্য হাত ধরে রেখেছেন, গভীর চিন্তায় মগ্ন চোখ, গাল লালচে হয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। বর্ণার হঠাৎ মনে পড়ল ম্যাম বিয়ে করেননি। ওনার বয়স কত হবে? 30-এর ওপর হয়তো। বিয়ে করেননি কেন? রশ্মি ম্যাম এবার একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, বন্যা, তুমি জানো আমার সাথেও এমন হয়েছিল ছোটবেলায়। অনেক সুন্দর হয়ে জন্মেছিলাম তো, তার কাছে মানুষের হাত থেকেও রেহাই পাইনি। ম্যামের গলা ধরে এলো। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, প্রথমবার হ্যারাস হই এই চাচার কাছে, প্রথমবার হ্যারাস হই এক চাচার কাছে, তারপর দূর সম্পর্কের ভাই, সব শেষে স্কুল টিচার। তোমরা হয়তো ভাবো এই মহিলা বোধহয় জন্ম থেকে এমন রাগী, কর্কশ গলায় কথা বলে, কিন্তু আমি এমন ছিলাম না। পরিস্থিতি আমাকে এমন তৈরি করে দিয়েছে। আমি এখন চাইলেও কারোর সাথে ভালো করে কথা বলতে পারি না। সবচেয়ে বড় কথা, পুরুষ মানুষ দেখলেই ঘৃণা হয়। তোমাকে এত কথা বললাম কারণ তোমার গল্প পড়ে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার দুঃখগুলো কেউ কাগজে লিখেছে আমারই মতো করে। ম্যাম টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে চোখ নাক মুছলেন। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে, তাকে অসহায় দেখাচ্ছে। বর্ণার এত মায়া হচ্ছে, ইচ্ছে করছে ম্যামকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু এক বছর ভয় কয়েক মিনিটে চলে যাওয়া আসলে অসম্ভব। ম্যাম বললেন, তুমি কি কিছু মনে করলে বন্যা? না ম্যাম। কি একটা ভেবে তিনি বললেন, আসলে তোমাকে এগুলো বলা উচিত হয়েছিল কিনা জানি না, আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি, সরি, তুমি আসতে পারো। বর্ণা উঠে দাঁড়ালে ম্যাম বললেন, এসব ব্যাপারে কারোর সাথে আলাপ না করলেই খুশি হব। বর্ণা বলল, আমি কাউকে কিচ্ছু বলবো না ম্যাম। ম্যাম একটু হাসলেন, কান্না জড়ানো এক চিলতে হাসি। কি সুন্দর যে লাগলো মানুষটাকে। সেদিন ক্লাসে আর মনোযোগী দিতে পারলো না বর্ণা।
তার একদিকে যেমন মায়া হতে থাকলো, অন্যদিকে রাগের শরীর জ্বলতে থাকলো। মেয়ে দেখলেই যেসব লোকের মুখে পানি চলে আসে, তাদের সব কটার মুন্ডু ছিঁড়ে গাছে ঝুলিয়ে ফেলতে পারলে কি দারুণ হতো। সে হঠাৎ একটা আইডিয়া পেয়ে গেল, একটা শাস্তির গল্প লিখবেই সে। ফেসবুকের সেই প্রতিযোগিতার সময় এখনো শেষ হয়নি। রীতি সন্ধ্যার দিকে উঠে বসলো। শুয়ে থাকতে আর ভালো লাগছে না, মা চা বানাতে গেছেন। সে খাটের রেলিং এ হেলান দিয়ে তাকিয়ে আছে ছোট্ট গোল মাছের জারটার দিকে। নাফিজের দেয়া মাছ দুটো বড় হয়েছে। নাফিজ কোথায় গেছে, কেমন আছে? রীতির খুব মেজাজ খারাপ হলো নিজের ওপর। একটা মানুষকে এতটা ভালোবাসা ঠিক না, নিজেকেই কষ্ট পেতে হয়। তাছাড়া নাফিজ তাকে মোটেও ভালো টালো বাসে না, বাসলে তাকে অন্তত বলে যেত কোথায় গেছে। সে শুধু শুধু ভেবে মরছে। নিজেকে সামলানো দরকার, এখন থামা দরকার। এভাবে জীবন চলবে না। একটা সময় সে প্রেমে পড়ে পাগল হয়ে যাওয়া মেয়েদের দেখে হাসতো আর ভাবতো ওদের জীবনে কি আর কিছু নেই। এখন ঠিক এই প্রশ্নটাই সে নিজেকে করলো। আমার জীবনে কি আর কিছুই নেই? নাফিজের সাথে পরিচয় তো কেবল কয়েক মাসের, একটা বছরও হয়নি। তবে কেন এত টান, কিসের এত মায়া? একতরফা ভালোবাসার জন্য আমি এত পাগল হচ্ছি কেন? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? নাফিজ রাতে পড়তে বসলো। আজ তার সাবজেক্ট হলো জাতিসংঘ। সে দেখলো বিরাট ইতিহাস আছে। আমরা যে শুধুই কিছু সাল মুখস্থ করে বসেছিলাম স্কুলে থাকতে, সেটাই সবকিছু নয়। অনেক রাজনীতি, অনেক ঘটনা, বাধাবিঘ্ন, কূটনীতির ফল এই সংগঠন। সে ছাত্রদের বোঝার মতো করে কিছু বিষয় নোট করে নিল সহজ করে। বইতে যা আছে তার বেশি ওদের পড়তে হবে না ঠিকই, কিন্তু গল্পের মতো করে ঘটনাগুলো বললে ওদের অনেক কিছুই জানা হবে। সবশেষে নাফিস ল্যাপটপ নিয়ে লিখতে বসলো আর্টিকেল। কিছু পড়া বিষয় লিখলো, আর বাকিটা নিজের চিন্তা ভাবনা, যুক্তি, মতামত। লেখা যখন শেষ হয়েছে তখন রাত 10টা। খাবার দেয়া হয়েছে। ডাকতে এসেছিল অজয় দাস। লোকটা কোয়ার্টারেই থাকে, কাজকর্ম করে। নাফিস উঠে ডাইনিং এ গিয়ে খেতে বসলো। টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, ঢেঁড়স ভাজি, ডাল। খুব ভালো হয়েছে রান্না। মেসের রান্না খেয়ে রুচি নষ্ট হয়ে গিয়েছিল তার। এত ভালো খাবার পাবে এখানে আশা করেনি। থাকা খাওয়ার টাকা তার বেতন থেকে কাটা যাবে। বেতনও তেমন আহামরি কিছু নাই। সব মিলিয়ে শেষ পর্যন্ত থেকে যাবে অল্পই। তার অবশ্য এত টাকার প্রয়োজনও নয়। ডকুমেন্টারি ফিল্ম বানানোর যে ভূত মাথায় সওয়ার ছিল, সেটাও কেমন মিলিয়ে গেছে। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো। নাফিজের মনে হলো এই অল্প বেতনের জন্য এই দূর দেশে পড়ে থাকা ছেলেগুলো হয়তো তারই মতো ইট পাথরের শহরে ক্লান্ত হয়ে একটু শান্তির খোঁজে এসেছে। রাতে শোয়ার সময় নাফিস রীতির উপহার দেওয়া নোটবুকটা নিয়ে বসলো। এটা তার খুবই প্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। খুললেই মনটা ভালো হয়ে যায়। অনেক রাতে সৌরভের মোবাইলে কল এলো, শেফালির নাম্বার থেকে। সৌরভ তৎক্ষণাৎ উঠে বসে কল ধরলো। হ্যালো হ্যালো, শেফালি শুনতে পাচ্ছ? হ্যালো। কোনো জবাব নেই। ভুলে ফোন এলো নাকি? সৌরভ কলটা কেটে দিল না, কান লাগিয়ে চুপচাপ বসে রইল। একটা সময় ওপাশ থেকে মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। শেফালি ইচ্ছে করেই ফোন করেছে, কিন্তু কথা বলছে না। সৌরভ এনিয়ে বেনিয়ে অনেক কথা বলল, চাইলো শেফালি যেন একটা কিছু জবাব দেয়। মেয়েটা কিন্তু একটা কথাও বলল না, চুপ করেই রইল। সৌরভও একটাই চুপ হয়ে গেল। শুধু ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ একসময় ভারী হয়ে এলো। সৌরভ বুঝলো শেফালি ঘুমিয়ে পড়েছে। ফোন কেটে দিল সে। একটা বিষণ্ণ বাতাস ছুঁয়ে দিল তাকে। বারবার মনে হতে লাগলো তার মতো অপদার্থ, অকর্মণ্য, দায়িত্ব জ্ঞানহীন এতিম একটা ছেলে একটা অসহায় মেয়ের জন্য কি বা করতে পারে। রাতে ঝুম বৃষ্টি নামলো, সাথে ঝোড়ো বাতাসে গাছপালার মাথা দুলতে থাকলো পাগলের মতো। নাফিজের চোখ লেগে এসেছিল। শব্দ শুনে উঠে পড়লো, বারান্দায় এসে দাঁড়ালো। প্রবল বাতাসের সাথে ভেসে আসা বৃষ্টির ছাট লাগছে চোখে মুখে। বিধে যাচ্ছে যেন। এই বিধ্বংসী পরিবেশে কেমন আবেগী হয়ে যাচ্ছে মন। সে প্রাণপণ চেষ্টা করলো অতীতের কথা মনে না করতে, বরং সুন্দর কিছু ভাবতে। পৃথিবীটা এত সুন্দর যে অল্প কিছু অসুন্দর পুরোপুরি বাদ দিয়ে দেয়াই যায়। ঝড়ের শোষ শব্দে এই নিস্তব্ধ পাহাড়ি এলাকার মৌনতা খান খান হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বজ্রপাতে পৃথিবীটা দিনের মতো ঝকঝক করে উঠছে। দেখা যাচ্ছে ঘন কৃষ্ণবর্ণ মেঘেদের চেহারা। বহুক্ষণ মুগ্ধ হয়ে বৃষ্টি দেখে ঘরে ফিরে গেল নাফিস। বেশ গরম ছিল সারাদিন। এর মধ্যে প্রকৃতি শীতল হয়ে গেছে। একটা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়তেই চোখে ঘুম নেমে এলো, শান্তির ঘুম। পরদিন স্কুলে ক্লাস নিতে শুরু করলো সে। প্রথমবার ছাত্রদের পড়াচ্ছে। প্রথম একটু অস্বস্তি লাগলেও দুটো ক্লাস নেবার পর ঠিক হয়ে গেল। দুপুরে খেতে বসে প্রিন্সিপাল ওর লেখার খুব প্রশংসা করলেন। অন্যরাও বলল লেখাটা দারুণ হয়েছে। ওরা পড়েছে। আজকের দিনটা মেঘলা, বৃষ্টি পড়েনি সকাল থেকে, তবে যে কোনো সময় শুরু হতে পারে বর্ষণ। নাফিস কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে দূর পাহাড়গুলো দেখলো। পাহাড়ের আরো কাছে যেতে ইচ্ছে করছে।
ওগুলোর মাথায় চড়ে পৃথিবী দেখতে কেমন লাগবে। নাফিজের ইচ্ছে পূরণ হলো কিছুদিন পরেই। এক শুক্রবার সকাল সকাল ছেলেরা খেয়ে দিয়ে প্রস্তাব করলো পাহাড়ে চড়া হবে আজ। সপ্তাহখানেক বৃষ্টিতে প্রকৃতি একেবারে সজীব হয়ে উঠেছে। গাছে গাছে নতুন পাতা কচি সবুজ রঙে ছেয়ে গেছে পুরো এলাকা। বৃষ্টির পর 3-4 দিন ঝকঝক রোদ উঠেছে। রাস্তাঘাটও শুকিয়ে গেছে এতদিনে। ওরা বেরিয়ে পড়লো পাহাড়ে ঘুরতে। নাফিজের এই কদিনে চড়াই উঠে মোটামুটি অভ্যাস হয়ে গেছে। তবু প্রথম দিন পাহাড়ে চড়তে গিয়ে সবার থেকে পিছিয়ে পড়লো। সৌন্দর্য দেখা এত সহজ নয় বুঝতে পারলো। খাড়া পাহাড়, তবে এটির ওপর থেকেই নাকি সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। দুপাশে ঘন গাছপালা পেরিয়ে কিছু দূর উঠে পাওয়া গেল বনফুলের সারি। লাল, বেগুনি, নীল, কত রঙের ফুল। পায়ে চলা পথের পাশে নেমে যাওয়া গভীর খাদের দিকে তাকালে গা ছমছম করে ওঠে। এসব খাড়া পথ দিয়ে পাহাড়ি লোকেরা অনায়াসে উঠছে নামছে কাঠ, লাকড়ি কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। এদের পায়ে স্যান্ডেল পর্যন্ত নেই, অথচ পা হড়কে যাচ্ছে না একটা বারের জন্য। একেই বলে অভ্যাস। পাহাড়েরই মানুষ ওরা। অনেকখানি ওঠার পর একটা জায়গায় পানির দাগ দেখা গেল। পানি আসছে, নেমে যাচ্ছে পাহাড়ের এক ধার দিয়ে। এই মরশুমে ঝর্ণার পানির বেগ হয় প্রচন্ড, পানির শব্দও শোনাচ্ছে। কিন্তু এই ঝর্ণাটা দেখতে যাওয়ার পথ সহজ নয়। এর সামনেই আরেকটা পাহাড়। ঝর্ণার নিচের জায়গায় যেতে এতটা জঙ্গল পেরোতে হয় যে কেউ সেদিকে যেতে চায় না সহজে। ওদের তাই ঝর্ণার উৎস মুখ দেখেই সন্তুষ্ট থাকতে হলো। উত্তাল ঝর্ণা ধারা সামনে থেকে প্রত্যক্ষ করার সুযোগ হলো না। আরো বেশ খানিকটা ওঠার পর পাহাড়ের একেবারে মাথায় পৌঁছে গেল তারা। জায়গাটা ন্যাড়া, কয়েকটা ছোট ছোট গাছ আছে আর ঝোপঝাড়। প্রচন্ড বাতাস বইছে। এতক্ষণের পরিশ্রমের শরীর নিমেষেই জুড়িয়ে যায় সেই শীতল বাতাসে। তার উপর সামনে বিছিয়ে থাকা সবুজ পাহাড় শ্রেণী, সেগুলোকে ঘিরে থাকা ধোঁয়ার মতো মেঘ, কি ভীষণ সুন্দর। নাফিস অনেকক্ষণ ধরে শুধু চেয়েই রইল সেদিকে। ভুলে গেল যেন নিজেকেও। পাহাড়ে ওঠার সময় 2-1 তার মনে হয়েছে এত কষ্ট করে ওঠাচ্ছে, না গেলেই ভালো হতো। কিন্তু এখন ভুল ভেঙেছে। এই সুন্দরের কাছে পাহাড়ে ওঠার কষ্ট তুচ্ছ। রীতি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। টিউটোরিয়ালের মার্কস এসেছে, সে পেয়েছে 20-15.5। হাইয়েস্ট নাম্বার উঠেছে 19, তার পজিশন 6। এরকম কোনোদিন হয়নি। রীতি কখনো সেকেন্ড পর্যন্ত হয়নি। তার এত খারাপ লাগলো। অনেকক্ষণ পর্যন্ত খাতাটা হাতে মন খারাপ করে বসে রইল সে। বাড়ি ফেরার পরও তার মন খারাপ গেল না। খেতে বসেও কিছু খেতে রুচি হচ্ছিল না। সেই জ্বরের পর থেকে রুচি এমনিতেই কমে গেছে। ইদানিং তাও কিছু কিছু মুখে দিতে পারছিল, আজ একদম পারছে না। শিরিন অনেকদিন ধরেই মেয়েকে লক্ষ্য করছেন। তিনি রীতের নিজের মা নন। তাকে নিজের সন্তানের চেয়ে এক কণাও কম আদর করেন না। তবে শাসন করতে ভয় হয়। কিসের যেন অজানা একটা ভয়। কেউ যদি বলে সৎমা বলে এমন করছে। নিজের মা হলে এভাবে বকতে পারতো না। তবু আজ তিনি ঠিক করেছেন রীতিকে কিছু বলবেন। তার মেয়েটা অল্প কটা দিনেই অনেক বদলে গেছে। কেন বদলেছে তা তার চোখ এড়ায়নি পুরোপুরি। কিছু না বললেও আরো বিগড়ে যায় যদি আবার। বিকেলে তাই সুন্দর করে চা বানিয়ে নিয়ে রীতির কাছে গেলেন তিনি। বাড়িতে আর কেউ নেই, সৌরভ বেরিয়েছে। বর্ণা কলেজ থেকে ফিরে কোনো মতে খেয়ে ঘুম দিয়েছে। রীতি মোবাইলে কি যেন গুতোগুতি করছিল। মাকে দেখে মোবাইল রেখে দিয়ে হাসার চেষ্টা করলো। শিরিন জিজ্ঞেস করলেন, কি অবস্থা তোর? রীতি একটু অবাক হয়ে বলল, কি অবস্থা হবে? আজকে কিছু হয়েছে ভার্সিটিতে? রীতির মুখটা বিষণ্ণ হয়ে উঠল। হ্যাঁ, আমি টিউটোরিয়াল কম নাম্বার পেয়েছি। কেন? প্রিপারেশন ভালো ছিল না? আসলে জ্বর ছিল তখন, তাই পরীক্ষা ভালো দিতে পারিনি। শিরিন চায়ে চুমুক কি একটা স্মৃতি হাতড়াতে বললেন, তোর তখন ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা ছিল, গণিত পরীক্ষার আগের কথা। তোর আকাশ পাতাল জ্বর হলো। মেপে দেখা গেল 103 ডিগ্রি। এই জ্বরের জন্য আমরা ঠিক করেছিলাম তোকে আর পরীক্ষা দিতে দিব না এবার। কিন্তু তুই শুনলি না, এই জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেলি। সকালে কিছু খেতে পারিসনি, পাউরুটি খাইয়েছিলাম, বমি করে ফেলেছিলি। আমি আর তোর বাবা কি তরুণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। পুরোটা সময় তোর পরীক্ষার কেন্দ্রের সামনে অস্থির হয়ে পায়চারি করেছি। তুই পরীক্ষা দিয়ে বের হলি সময় শেষ হবার আধ ঘন্টা আগে। তোর নাকি লেখা শেষ হয়ে গিয়েছিল। সেবার অঙ্কে তুই কত পেয়েছিলি মনে আছে? 98। আর পুরো রেজাল্ট ঢাকা জেলার মধ্যে হয়েছিলি ফার্স্ট। এটা তো একটা উদাহরণ। এরকম কত কিছু বলতে পারবো আমি।
তোর ঝুমু খালার বিয়ের দিন পরীক্ষা দিয়ে বিয়ে খেতে গেলি, তার আগের দিন সারা রাত গায়ে হলুদের অনুষ্ঠানে মজা করেছিস, তার পরও সেবার পাস্ট হয়েছিলি। তোর পড়াশোনার প্রতি ডেডিকেশন তোর মায়ের থেকে পাওয়ার। ওনাকে আমি দেখিনি, কিন্তু প্রচুর গল্প শুনেছি। সেই তুই যদি এখন জ্বরের অজুহাত দিয়ে বলিস পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে কি আমি মানবো বল? আমি তোকে চিনি না। তুই কিছুদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছিস রীতি। ফিল্ম তো তুই দেখিস না, তাহলে তোর ঘরে ফিল্মের এত কাটাকুটি পোস্টার পেলাম কেন? সেদিন আমি তোদের কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলি না বলে কিছু বলিনি। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জগৎ থাকে, সে মানুষটা যত ছোটই হোক না কেন। মা বাবারও একটা সীমার মধ্যে থেকে তাদের জগতে ঢোকা উচিত। আমিও ছিলাম, কিন্তু সবই তো চোখে পড়েছে রীতি। তোর হঠাৎ এত সাজগোজ করে বাইরে যাওয়া, তোর ঘরে ঘোলা পাওয়া, এগুলো আমার কাছে অন্যরকম কিছুই মনে হয়েছে। দেখ, তোর বিয়ের বয়স হয়েছে, নাফিস ছেলেটাও ভালো, আমার তাকে পছন্দ। তোরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিলে আমি অবশ্যই সাপোর্ট করব, কিন্তু সেই ছেলে তো নিজেই স্টেবল না। আমি ওকে তোর অনেক আগে থেকে চিনি। সে বহুদিন ধরেই টেনিস বলের মতো এখান থেকে ওখানে ছোটাছুটি করে চলেছে। এখন তো সব ছেড়ে ছুড়ে কোথায় চলে গেছে। যদি সে স্থির হতে পারত আমার আপত্তি ছিল না, কিন্তু এভাবে ভেসে বেড়ানো মানুষের সাথে সংসার করা যায় না রীতি। এখন কষ্ট পাচ্ছিস, ওর সাথে জড়ালে আরো অনেক বেশি কষ্ট পাবি। ওর ফ্যামিলিও তেমন সুবিধার না। শেফালির রেপিস্টাকে ওর বাবাই আশ্রয় দিয়েছিল। তোর বাবা জানলে তোকে ওই বাড়িতে কোনোদিন বিয়ে দিবে না। শিরিন থামলেন। চা ঠান্ডা হয়ে গেছে, কাপটা রেখে দিলেন তিনি। রীতি মাথা নিচু করে বসে আছে, ওর গাল বেয়ে নেমে আসছে জলের ধারা। শিরিন সান্ত্বনা দিলেন না, আবার বলতে শুরু করলেন। তুই অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিস, নিজের গোছানো সুন্দর জীবনটা নিজেই নষ্ট করছিস। আমার মনে হয় সেটা বুঝতেও পারছিস। শুধু শুধু মরিচিকার পেছনে না ছুটে তোর উচিত আবার আগের মতো জীবন শুরু করা। আমি জানি তুই কতটা আবেগী, কত ছোট ছোট বিষয়ে কষ্ট পাস। তোকে আমি পাখির বাচ্চার মতো আগলে রেখেছি সারা জীবন। সব সময় চেয়েছি মেয়েটার যেন কোনো দিন এক ফোঁটা কষ্ট না হয়, আর এখন আমাকে এসব দেখতে হচ্ছে। হয়তো আমার জন্যই তোর বাস্তব বোঝার ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা একেবারেই না হয়ে গেছে, তাই আরো বেশি ক্ষত তৈরি হচ্ছে মনে। রীতি, ভালো মা আমার, ভুলে যা সব। জীবনের একটা দিনও ফেলনা নয়। কান্না করলে সবকিছু ঠিক হয়ে যাবে না, নিজেকে নিজেরাই ভালো রাখতে হয়। শিরিন জড়িয়ে ধরলেন রীতিকে। রীতিও মায়ের বুকে মাথা গুঁজে কাঁদতে থাকলো। এতদিন একলা বয়ে চলা কষ্টের ভাগিদার পেয়ে মনটা খুব হালকা হয়ে গেল তার। অনেকগুলো দিন হয়ে গেল এই পাহাড়ি গ্রাম্য এলাকায় থেকে। জায়গাটাও আপন হয়ে উঠেছে। এই কোয়ার্টার, স্কুলের ছেলে মেয়ে, তাদের পড়ানোর জন্য নিজে পড়াশোনা, ছুটির দিনে ঘুরতে বের হয়ে যাওয়া, কোনো পাহাড় কিংবা কাপ্তাই লেকে, কি দারুণ একটা জীবন। এই জীবনে সবই আছে, আনন্দের উপকরণ প্রচুর। শুধু দুটো জিনিস থাকলে চলবে না, এক পিছুটান আর দুই টাকার নেশা। 2 নম্বরটা নাফিজের কোনো কালেই ছিল না, আর প্রথমটা কাটানোর চেষ্টা করছে সে। মা আর নীলিকে ছেড়ে সে এমনিতেও বহুদিন থেকেছে, তাই তাদের থেকে দূরে থাকার কষ্ট তার সহ্য হয়ে গেছে। কিন্তু এখন বড় বেশি মনে পড়ে রীতির কথা। অবশ্য তার জন্য সে পাগল হয়ে যায়নি, শুধু একটু বেশি মনে পড়ে। এই যেমন সেদিন একটা ন্যাড়া পাহাড়ে উঠেছিল তারা, গাছপালা একদম নেই সেই পাহাড়ে, পুরো পাহাড়টা জমিই পাথুরে, গাছপালা জন্মাতে পারে না, শুধু কিছু রুক্ষ ঘাস জন্মে আছে। ওঠার পথটাও কঠিন ছিল, পাহাড়ের চূড়াটা সমতল, মালভূমির মতো, যেন কেউ চ্যাপ্টা করে কেটে নিয়েছে। নাফিজের কেন যেন খুব ভালো লাগলো পাহাড়টা। এটা থেকে কর্ণফুলী নদী দেখা যায়, একে বেঁকে বয়ে চলেছে সরু নদীর ধারা। চারপাশে পাহাড়ের সারি, মাঝে এই সমতল জায়গাটাই ইচ্ছে করলে হয়তো একটা বাড়ি বানানো যায়। বাড়ি বানালে সে থাকবে এখানে, একা নয়, রীতিকে নিয়ে আসবে। এরকম চিন্তা প্রায় আসে তার। কল্পনা যেখানেই যাক, রীতি এসে হানা দেবে তাতে। নাফিজ বোঝার চেষ্টা করে সে কি রীতিকে ভালোবাসে, তবে ওকে ছাড়া যে খুব কষ্ট হয় তা নয়, বরং মেয়েটা কল্পনাতেই বেশি সুন্দর। নানা কথা ভাবতে ভাবতে রাত হয়ে আসছে। সন্ধ্যাটা আজ বড় সুন্দর ছিল। দুপুরে কয়েক মিনিটের সংক্ষিপ্ত বৃষ্টির রেশ থেকে গিয়ে
সন্ধ্যার সূর্যের লাল আলো ভেঙে ছড়িয়ে পড়েছে পশ্চিমের পুরো আকাশ জুড়ে, যেন কেউ সিঁদুর মেখে দিয়েছে। এখন আঁধার হয়ে আসছে। মুসাব্বিরের ডাকে চেতনা ফিরল তার। এই ছেলে রোজ নামাজে নিয়ে যাবে জোর করেই। নাফিজের এখন অভ্যাস হয়ে গেছে নামাজ পড়ে। আগে মুসাব্বিরকে একটু বেশি জোর করতে হতো, এখন নাফিজ নিজে থেকেই বেশিরভাগ সময় এগিয়ে যায়। নামাজের পর যতটা প্রশান্তি সৃষ্টি হয় ততটা সে আগে কখনো পায়নি। তার অশান্ত বিক্ষিপ্ত মন শুধু এই কারণে এখন অনেকটা শান্ত, সমাহিত। রোজ রাতে শেফালি ফোন করে। প্রথমে বহুদিন সে কোনো কথা বলেনি, শুধু চুপটি করে সৌরভের কথা শুনতো। সৌরভ ক্লান্ত হয়ে পড়তে একা কথা বলে, তবু বলে যেত। মনে হতো তাতে হয়তো মেয়েটা শান্তি পাবে। এখন কিছুদিন হলো হালকা পাতলা কথা বলে শেফালি, খুব বেশি কিছু নয়। এই যেমন, একটা গল্প বলুন তো, কিংবা আপনি সারাদিন কি করলেন শুনি। এরকম কোনো কথা বা ফরমায়েশ সৌরভ সাথে সাথে সেই ফরমায়েশ পূরণ করতে লেগে যায়। এদিকে রেজাল্টের পর থেকে সে চাকরির চেষ্টা করে যাচ্ছে। খুব ভালো রেজাল্ট হলে একটা কথা ছিল, তার সবকিছুই এভারেজ। ছুটে ছুটে এই কয়দিনেই হয়রান হয়ে গেছে। একটা চাকরি জুটেছিল কপালে, কিন্তু এত দূরে আর এত কম বেতন যে ইচ্ছে করে আর যায়নি সৌরভ। তার উপর শেফালির রোজ ফোন। সৌরভ প্রথম দিকে বানিয়ে বানিয়ে গল্প বলতো, রাজা রানীর গল্প, ভূত প্রেতের গল্প, আর কত কি। শেফালি নিজেই তারপর বলেছে এসব হাবিজাবি না বলে বরং তার নিজের জীবনের গল্প বলতে। সৌরভও তাই নিজের জীবনের গল্প বলতে শুরু করেছে। রোজ যা যা হয় সব শেফালিকে না বললে তার নিজেরই ঘুম হয় না। শেফালি তেমন মন্তব্য করে না, তবে মাঝে মধ্যে বলে, এভাবে না করে অন্যভাবে করলে ভালো হতো। আবার কখনো সে হাল ছেড়ে দিতে চাইলে শেফালি বলে, সাহস রাখুন, চাকরি হবে। শুধু এই কথাটাই যেন সৌরভকে আরো এক সপ্তাহ হাড় ভাঙা খাটুনিতে উৎসাহ দেয়। এর আগে কেউ কোনোদিন তার ওপর ভরসা করে বলেনি, চেষ্টা করলে তোমারও হবে। সৌরভ এতদিনে এমন একজনকে পেয়েছে যে তাকে সত্যি ভরসা করে। দ্বিতীয় সেমিস্টার শেষ হলো আজ। সেকেন্ড ইয়ার অর্ধেক শেষ। পরীক্ষা দুর্দান্ত হয়েছে। টিউটোরিয়াল দুটো খারাপ দেওয়ার পর মায়ের কথা শুনে সে সত্যি পড়াশোনা নিয়ে আর কোনো কম্প্রোমাইজ করেনি, এমনকি করার কথা ভাবেনি পর্যন্ত। সে শুয়ে শুয়ে একটা গল্পের বই হাতে নানা কথা ভাবছে। আসলে ঘুরে ফিরে নিজের কথাই মনে আসছে। প্রথম প্রথম শোকের ধাক্কায় অনেক কিছুই বুঝে আসেনি তার, এখন সেসব মাথায় ঢুকছে। প্রথম দিন দেখা হবার কথাই ধরা যাক। নাফিস তাকে প্রথম দেখাতেই বলেছিল, আমি তোমার হবু বর। নিজেকে পরিচয় দিয়েছিল অচিনপুরের রাজকুমার বলে। সে কি ভাবেনি শুধু একটা কথা দিয়েই কোনো মেয়ের মনে অন্যরকম ধারণা ঢুকিয়ে দেওয়া যায়? এই কাজ না করলে হয়তো পরাকুরীতির মনে একেবারের জন্য নাফিসের জন্য কোনো অন্যরকম অনুভূতির জায়গা হতো না। সে সেভাবে ভাবতই না। আবার সেদিন তার জন্মদিনে তার পছন্দের সব উপহার দিয়ে তাকে স্পেশাল ফিল করানোর কি খুব দরকার ছিল, যখন সে তাকে পরে পাত্তাই দেবে না। তারপর মাঝে মধ্যে দেখা করা, তার সাথে কত গল্প করা, নিজের কথাগুলো বলা, ঘুরতে যাওয়া, এই এত কিছু সে কেন করলো? রীতিকে খেলিয়ে নিতে চাইলো, তাতে লাভ কি হলো? এসব প্রশ্ন কার কাছে করবে সে? কেউ নেই প্রশ্ন করার। নাফিস তাকে নিজের প্রতি চূড়ান্তভাবে আকৃষ্ট করে ছুঁড়ে ফেলে নির্দেশ হয়ে গেছে। যাওয়ার আগে একটা প্রাণীকেও বলে যায়নি কোথায় গেছে। ভাবতে ভাবতে রাগটা আবার মাথা চড়া দিয়ে উঠল। মা ঢুকলেন এমন সময়, বললেন, রীতি আজকে আসবে ওরা? রীতি দীর্ঘশ্বাস ফেলল। মা সেদিনের পর থেকে তাকে বিয়ে দেবার জন্য একেবারে সিরিয়াস অ্যাকশন নিয়েছেন। ঘটকের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। এক ছেলেকে বেশ পছন্দও হয়েছে তার। সেই ছেলের মা বোন এসে দেখে গেছে তাকে একদিন। আজ আসবে ছেলে নিজে। রীতি প্রথম প্রথম মানা করেছিল বিয়ের বিষয়ে কথা বলতে, কিন্তু পরে ভাবলো বিয়ে করে নেবেই সে। নাফিস হয়তো একদিন হুট করে উপস্থিত হবে আর রীতি তাকে ক্ষমা করে দেবে গলে গিয়ে। হয়তো নাফিস আবার তাকে দুঃখ দেবার একটা সুযোগ পেয়ে যাবে। রীতি সেটা হতে দেবে না, তার আগেই বিয়ে করে ফেলবে সে। সেদিন গোলাপের সাথে চিরকুটে লিখেছিল না চিঠির উত্তর সে দেবে। কবে দেবে? আর একটা মানুষ সারা জীবন বসে থাকবে তার জন্য? না, চিঠির উত্তর যখন আসবে তখন প্রাপক ভিন্ন জগতের মানুষ হয়ে যাবে। এটাই হবে প্রেরকের শাস্তি। রীতি, শাড়িটা পর না, তোকে কত সুন্দর লাগে শাড়িতে। না না মা, একদম ইচ্ছে করছে না। আচ্ছা যা, না পরলে তোকে এমনিতেই রাজকন্যার মতো লাগে। আজ যেন তোকে দেখতে রাজকুমার আসে। রীতির কথাটা গায়ে লাগলো। সে ঢোক গিলে বলল, রাজকুমার ফুমার লাগবে না, মানুষ হলেই হবে। শিরিন হেসে রীতির গাল টিপে দিয়ে বেরিয়ে এলেন। মেহমান আসবে একটু পরেই, সব গুছিয়ে নিতে হবে দ্রুত। কয়েক পদের মিষ্টি এনেছেন রীতির বাবা। সবগুলো থেকে একটা একটা করে নিয়ে সবার জন্য আলাদা প্লেট সাজালে কেমন হয়?
শিরিন পরিবেশনের পরিকল্পনায় একেবারে অস্থির হয়ে উঠলেন। রীতি কাজল দিতে পারছে না, বারবার চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। কালো কাজল গাল বেয়ে নেমে মুখে মাখামাখি হয়ে যাচ্ছে। সে কিছুতেই পারছে না সাজতে। অগত্যা মুখ ধুয়ে শুধু ক্রমও লাগিয়ে নিল, আর ঠোঁটে লিপচেল। আর কিছু করতে পারবে না। তার কেন যেন মনে হচ্ছে ছেলে ঠিকই তাকে পছন্দ করবে, এখানেই ঠিক হয়ে যাবে তার, হয়তো বিয়ে হয়েও যাবে মাস কয়েকের মধ্যে। তারপর ছেলেটা সুন্দর দেখতে, নাম অলোক, নিপাট ভদ্রলোক, ব্যবহার থেকে জামা কাপড় সবই মার্জিত, পরিপাটি, চোখ জোড়া উজ্জ্বল, হাসলে গালে টোল পড়ে। মোট কথা, নাফিজের সাথে পরিচয় না হলে হয়তো রীতি এক দেখাতে এক জীবন সঙ্গী হিসেবে পছন্দ করে ফেলতো। রীতি নিজ দেখতে মোটেও হেলা ফেলা কিছু নয়, তাই এক দেখাতেই যে ছেলে পক্ষ তাকে পছন্দ করে ফেলবে তার বলার অপেক্ষা রাখে না। মিষ্টি দই চা পিঠা খেতে খেতে মেয়ে দেখার সময় গড়িয়ে অনেক দূর এগুলো। দিনটা মিয়ে আসছে। অলোক আলাদা করে রীতির সাথে কথা বলতে চাইলো। ওরা গিয়ে দাঁড়ালো বারান্দায়। আকাশটা তখন ফিকে নীল রঙের দেখাচ্ছে। শেষ বিকেলের আলো পড়েছে রীতির মুখে। কি সুন্দর লাগছে তাকে। অলোক অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খানিকটা লজ্জা পেয়ে যেন চোখ ফিরিয়ে নিল। রীতি জিজ্ঞেস করলো, কি বলতে চাইছিলেন? অলোক একটু হাসলো। সুন্দর টোল পড়লো গালে। হাসলে ছেলেটাকে দেখতে সত্যিই ভালো লাগে। সে বলল, আসলে আমার মেয়ে দেখে বেড়ানোর অভ্যেস একদমই নেই, খুবই আনইজি ফিল করি। আপনাকে দেখতে আসার কারণ হলো মা আর বোনের প্রশংসা। তারা আপনাকে দেখে যাওয়ার পর এত কথা বলেছে যে আমি আর লোভ সামলাতে না পেরে চলে এলাম। আমার কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো? না, বলুন। হ্যাঁ দেখুন, সেভাবে বলার কিছু নেই। আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনার চাইতে পারফেক্ট কাউকে আমি আর কখনো পাবো না। সম্পর্কটা এগিয়ে নিতে চাই, আমার কোনো আপত্তি নেই। ইভেন এখন মনে হচ্ছে যত দ্রুত করা যায় বিয়েটা। তবে আপনার দিক থেকে তার আগে ক্লিয়ার হয়ে নিতে চাই, আমি খামোখা বাতাসে ঘর বানাবার পক্ষে নই। আমি যদি হ্যাঁ বোধক কোনো জবাব দেন তাহলেই আমি একটু হলেও নিশ্চিন্ত হই। পরিবার তো তাদের মতো কথাবার্তা বলবে, কিন্তু আমি আপনার থেকে জানতে চাইছি, আপনার কি রাজি না হওয়ার মেজর কোনো কারণ আছে? আই মিন বয়ফ্রেন্ড? রীতি মৃদু হেসে বলল, সেরকম কোনো কারণ থাকলে আপনি এখানে থাকতেন না। আমার ফ্যামিলি এতটা ব্যাকডেটেড নয় যে আমার অমতে জোর করে বিয়ে দেবে। তার মানে আপনি বিয়ের জন্য প্রিপেয়ার্ড? হ্যাঁ। হ্যাঁ, যাক, স্বস্তি পেলাম। আপনি কি আমার প্রশ্নে বিরক্ত হয়েছেন? না তো। আপনাকে কিছুটা আপসেট মনে হচ্ছে। রীতি একটু রহস্য করে বলল, সূর্যাস্ত হচ্ছে। সারাটা দিন যে আলো হয়েছিল তার ডুবে যাওয়ার সময় এসছে। যে দিনটা চলে যাচ্ছে তার চাইলেও ফেরত আনা যাবে না। সামনে যা আসবে সেটা নতুন দিন, অন্যরকম দিন, তাই হয়তো একটু মন খারাপ। হ্যাঁ, আমি কি পাগল হয়ে যাচ্ছি কিনা জানি না, তবে আপনার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগলো। মনে হলো কবিতা শুনছি। রীতি একটু হাসলো। সন্ধ্যা হয়ে আসছে। কামিনী ফুলের পাগল করা ঘ্রাণ ছড়িয়েছে। অলোক আর চোখে দেখছে রীতিকে। তার ইচ্ছে করছে মেয়েটাকে তুলে নিয়ে যেতে। ওই যে প্রথম মেয়ে দেখার দিন অনেকে একেবারে বিয়ে পড়ে নিয়ে যায় না, তেমন যদি করা যেত। শেফালির রোজ ইচ্ছে করে সৌরভকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, করা হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার সে এই প্রশ্নটা অনুশীলন করেছে, কিন্তু সৌরভকে বলতে পারেনি। আজ সৌরভের সাথে ফোনে কথা বলতে গিয়ে হঠাৎ কথাটা মুখ ফসকে বলে ফেললো শেফালি, আচ্ছা, আপনার কি আমাকে অপবিত্র মনে হয়? সৌরভ সহসা কোনো জবাব খুঁজে পেল না। প্রশ্নটা তার কাছে পুরোপুরি অপ্রত্যাশিত। সে বেশ খানিকটা অপমান বোধ করলো এমন প্রশ্ন করায়। সৌরভ বলল, দেখো শেফালি, আমি খুব একটা সামাজিক নই, আমার অনেক সীমাবদ্ধতাও আছে। তবে এত ছোট মনের হয়ে যায়নি যে তোমাকে অপবিত্র ভাববো। সত্যি কথাটা হলো, এমন কিছু আমার কখনো মনেও হয়নি। তোমার সাথে যেটা হয়েছে সেটা নিছকই একটা দুর্ঘটনা ছিল। শেফালি বড় করে একটু শ্বাস টেনে বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? সৌরভ আগের চাইতেও বেশি অবাক হলো। কথা জড়িয়ে যেতে থাকলো তার। শেষে কিছু না বলতে পেরে রেখে দিল। তার মনে তখন উথাল পাথাল ঝড়। নাফিসের দিনটা খুব ব্যস্ত কাটলো। স্কুলে পরীক্ষা শুরু হবে। এদের পরীক্ষা নেবার সিস্টেমটাও ভিন্ন। ছোট ছোট বাচ্চাদেরও লিখিত আর মৌখিক পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা হয় দেশের আর 5টা স্কুলের মতোই, কিন্তু মৌখিক পরীক্ষার সিস্টেম একেবারেই অভিনব। প্রতিটা ছাত্রছাত্রীর সামনে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে যে বিষয় থেকে প্রশ্ন করা হবে সেটা বোঝাবে। শিক্ষকরা বসে থাকবে শিক্ষার্থীদের সারিতে, অনেকটা প্রেজেন্টেশনের মতো। বোঝানোর শেষে শিক্ষকরা উক্ত ছাত্রকে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন করবে, সে উত্তর দেবে।
পরীক্ষা শুরু হবে আগামী মাস থেকে। এখন প্রশ্ন বানাতে হবে। একই বিষয়ের জন্য প্রশ্ন করবেন মোট 4 জন শিক্ষক। তার মধ্যে থেকে যার প্রশ্ন সবচেয়ে ভালো হবে সেটা সিলেক্ট করা হবে। নাফিজের দায়িত্ব মোট 5টা ক্লাসে 5 সাবজেক্টের প্রশ্ন করা। এই প্রশ্ন হতে হবে সৃজনশীল, মানে সাধারণ স্কুলে যেসব সাধারণ সৃজনশীল প্রশ্ন আসে সেসব না, সত্যিকারের সৃজনশীল প্রশ্ন যেগুলো পারতে হলে বুদ্ধি খাটাতে হবে, না বুঝে পড়ে পাশ করা যাবে না। সেজন্য শিক্ষককেও কম মাথা খাটাতে হচ্ছে না। নাফিজের একটু কষ্টই হচ্ছে, একটা প্রশ্ন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। যদিও প্রশ্নের মান নিয়ে তাকে কিছুই বলা হবে না, তবে 5টার মধ্যে একটা প্রশ্ন সিলেক্ট না হলে বেজ্জিত হয়ে যাবে। রাতে খেতে বসে সবাই প্রশ্ন নিয়ে আলোচনা করলো। প্রায় সবার অবস্থা নিজের মতো দেখে নাফিস কিছুটা স্বস্তিও পেল। খুব উত্তপ্ত মস্তিষ্ক নিয়ে ঘুমোতে গেল সে। সেজন্য বোধহয় রাতে অমন একটা স্বপ্ন দেখলো, খুব অদ্ভুত একটা স্বপ্ন, সেই সাথে খুব স্পষ্ট আর জীবন্ত। নাফিস সেই ন্যাড়া পাহাড়টার ওপর ছোট্ট একটা ঘরে মাদুরের ওপর শুয়ে আছে। সামনে রীতি ঘুরে ঘুরে ঘরের টুকটাক কাজ করছে। রীতি মাত্রই গোসল করে এসেছে, ওর গা থেকে বুনো ফুলের সুবাস আসছে। কাপড় ভেজা, ভেজা কাপড়ের ভেতর দিয়ে শরীরের গরম বোঝা যাচ্ছে। নাফিস তাকে ডাকলো। রীতি, রীতি ফিরে তাকালো, ওর চোখে পানি। কি হয়েছে রীতি? রীতি কাছে এসে নাফিজের বুকে মুখ গুজে বলল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? নাফিজ বলল। কখনো না। রীতি মুখ তুলে তাকালো, কাজল দিয়া গাঢ় কালো চোখ। তারা দুজন এত কাছাকাছি চলে এলো যে আর কোনো ব্যবধান রইল না। নাফিজের ঘুম ভাঙলো মাঝরাতে। কি ভয়ানক স্বপ্ন! সে কি সত্যি রীতিকে নিয়ে এভাবে ভাবে? সেসব অবচেতন মনের ভাবনা স্বপ্ন হয়ে দেখা দিয়েছে। কেমন যেন অপরাধ বোধ হতে লাগলো। এসব ভাবা ঠিক না। গুমট গরম ঘরে বারান্দায় এসে দাঁড়ালো সে। ঝিরে ঝিরে বাতাস বইছে এখানে। নাফিস কিছুতেই রীতিকে মাথা থেকে তাড়াতে পারলো না। ভাবলো প্রশ্ন করতে বসবে, তাহলে হয়তো রীতির চিন্তা দূর হবে। প্রশ্ন করতে বসার ঘন্টাখানেক পর নাফিস আবিষ্কার করলো কোনো এক জাদুকরী ঘোরের মধ্যে থেকে সে এতক্ষণ প্রশ্ন না করে সেই কাগজে রীতির জন্য একটা চিঠি লিখে ফেলেছে। রীতির সেই বহু আকাঙ্ক্ষিত চিঠি। চিঠিটা বেশ কয়েকবার নাফিস নিজেই পড়লো। ঘোরের মধ্যে লিখেছে, যা লিখেছে সেটাই কি তার মনের কথা? সে কি সত্যিই রীতির সাথে একটা সুন্দর সংসার চায়? তাহলে শহরের গুমোট আবহাওয়ায় তার দমবন্ধ লাগে কেন? সবকিছু দূষিত লাগে কেন? সেই দূষিত হাওয়ায় সে কেন নিঃশ্বাস নিতে পারে না ঠিকভাবে? চিঠিটা এখন কি করবে? রীতিকে পাঠানো উচিত হবে কি না ভাববার বিষয়। রীতিকে এটা দেয়া মানে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়া। সে যদি এখানেই থাকে, শহরে না ফেরে, তাহলে কেন রীতিকে মিথ্যে স্বপ্ন দেখাবে? আবার সে যে চিঠির উত্তর দেবে সে কথাও তো রীতিকে দেয়া ছিল। সিদ্ধান্তে আসতে পারলো না নাফিস। তার চেয়ে চিঠি ড্রয়ারে বন্দি থাক। রীতি নিজের মতো থাকুক, ওর একটা সুন্দর জীবন হোক, ভালো বিয়ে হোক, সুখের সংসার হোক। তার এই ভবঘুরো জীবনে আর কাউকে জড়ানো কোনোভাবেই উচিত হবে না। নাফিস প্রশ্ন করায় মনোযোগ দিল। স্কুলের লাইব্রেরিতে সে প্রচুর সময় কাটায়। অনেক বিষয়ে পড়াশোনা তার চিন্তা ভাবনার অনেক দরজা খুলে দিয়েছে। তার নিজেরও ইচ্ছা আছে কখনো টাকা পয়সা হলে এরকম একটা স্কুল খুলবে। প্রশ্ন অর্ধেক শেষ করে হাই তুলল নাফিস। ঘুমে চোখ জড়িয়ে আসছে। বিছানায় শুয়ে হঠাৎ পরিচিত একটা ঘ্রাণ পেল। কিসের ঘ্রাণ মনে পড়ছে না। আধো ঘুমে মনে হলো কেউ তার ঘরে এসেছে। তার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নাফিস অস্ফুটে ডাকলো, রীতি। জবাবে বাইরে বৃষ্টি পড়ার শব্দ ভেসে আসতে থাকলো। রাত 12:30টায় অলোকের কল এলো। এত রাতে কি কথা? রীতি ধরবে না ভেবেও ধরে ফেললো। হ্যালো। এত রাতে কল দেওয়াতে কিছু মনে করনি তো? না, বলুন। কি করছো? পড়ছিলাম। আপনি কি কিছু খাচ্ছেন? পাস্তা। আমার রাত জাগার সঙ্গী। আপনি বুঝি প্রায়ই রাত জাগেন? না না, আমি খুব ঘুম কাতুরে। অল্প স্বল্প রাত জাগা হয় দরকারে। তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে আজ কেন রাত জাগছি। তার আগে আমি নিজেই বলে দিই, ঘুম আসছে না বলে রাত জাগছি। আর যেহেতু ঘুম আসছেই না, তাই ভাবলাম ঘুম না আসার কারণকে একটু ফোন করি। রীতি সত্যিই লজ্জা পেয়ে গেল। এভাবে বলার কোনো মানে হয়? হেই, তুমি লজ্জা পেলে? না। যা, তাহলে এভাবে বলে কি লাভ হলো? আচ্ছা বাদ দাও, তুমি অনেক ভালো রান্না করতে পারি বুঝলে। বিয়ের পর তোমাকে রান্না বান্না নিয়ে ভাবতে হবে না, আমি এদিকটা সামনে নিতে পারবো। আপনি সব রাঁধতে পারেন? হ্যাঁ, প্রায় সবই। শুধু বাঙালি খাবারই না, ইটালিয়ান আর মোগলাই খাবারও ভালো পারি। সবচেয়ে মজা করে বানাতে পারি থাই স্যুপ। তুমি পছন্দ করো? করি। আমি কিন্তু নিজেই পছন্দ করি না। সবাইকে বানিয়ে খাওয়াই শুধু। ভালো তো। এই যে এত বকবক করছি, কিছু মনে করছো না তো? আপনি এতবার মনে করার কথা বলছেন যে আমার ইচ্ছে করছে সত্যি কিছু
মনে করতে। আরে না না, মনে করো না, আমি তো এমনিই বলি, মুদ্রা দোষ বোধ হয়। আপনার খাওয়া শেষ? হুম, তোমার জন্য রেখেছি। কবুতরের পায়ে বেঁধে পাঠিয়ে দিলে খাবে নাকি ঘেন্না লাগবে? রীতি শব্দ করে হেসে ফেলল। অলোক বলল, হাসি শোনার জন্য এত কথা বললাম, কিছু মনে করো না কিন্তু। রীতি আবারও হাসলো। বর্ণা একটু ভয়ে ভয়ে রশ্মি ম্যামের রুমের বাইরে এসে দাঁড়ালো। একটা ঘটনা ঘটেছে সম্প্রতি। গতদিন একটা প্রোগ্রাম ছিল কলেজে। যারা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের নবীনবরণ। সব স্যার ম্যাম সুন্দর করে সেজেগুজে এসেছিলেন। রশ্মি ম্যাম এমনিতেই আগুন সুন্দরী, একটু সাজলেই তাকে পরীর মতো দেখায়। সেদিনও দেখাচ্ছিল। অনুষ্ঠানের ফাঁকে এক সুযোগে ফাঁকা করিডোরে সবুজ স্যার রশ্মি ম্যামের হাত ধরে টানাটানি শুরু করে। তখন হেড স্যারের বক্তৃতা চলছিল। প্রায় সবাই ছিল স্টেজে। এই সুযোগটাই সবুজ স্যার নিতে যাচ্ছিল, যদিও কিছু করতে পারেনি। কলেজের ভলেন্টিয়ার দুজন ছেলেমেয়ে তখনই সেখান দিয়ে যাচ্ছিল কি একটা কাজে। তাদের দেখে সবুজ স্যার ম্যামের হাত ছেড়ে দেয়। ঘটনা এতটুকু হলেও পুরো কলেজ চাউর হয়ে গেছে, কানাঘুষা চলছে। অনেকে সবুজ স্যারের দোষ দিচ্ছে, অনেকে রশ্মি ম্যামের। মেয়েরা তো ঠিক করেই ফেলেছে সবুজ স্যারের বিরুদ্ধে এবার ডিরেক্ট অ্যাকশন নেবে, সেজন্য রশ্মি ম্যামের সাহায্য দরকার। কিন্তু ম্যাম যার আগে কারোরই সাহস হচ্ছে না তার কাছে গিয়ে প্রস্তাবটা করার। শেষ পর্যন্ত বর্ণা বলেছে সে যাবে, সেজন্যই এসেছে ম্যামের কাছে। বর্ণাকে ভেতর থেকে দেখে ইশারায় আসতে বললেন রশ্মি ম্যাম। বর্ণা ভেতরে ঢুকলে বললেন, বসো। বর্ণা বসলো। তার হাতে একটা ডায়েরি। ম্যাম বললেন, কি বলতে এসেছো? ম্যাম, যেটা বলতে এসেছি সেটা পরে বলি, আগে আপনি এই ডায়েরির গল্পটা পড়বেন প্লিজ। ম্যাম খুশি হয়েই নিলেন। তিনি জানেন বর্ণা ভালো লেখে, কিন্তু লেখাটা পড়ে তার মুখ গম্ভীর হয়ে গেল। সেদিন ম্যামের জীবনের কাহিনী শোনার পরপরই তার মাথায় এই গল্প এসেছে। গল্পটা এমন, মহাকাশের দুই গ্রহের মিলনে একটা গ্রহাণুর জন্ম হয়। বাবা মা যার নাম রাখে চাঁদ। চাঁদ ছিল অপরূপা সুন্দরী। মহাপ্রতাপশালী সূর্যের আশীর্বাদ ছিল তার উপর। সারাক্ষণ জলজল করত সে। সেই চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে, তার সৌন্দর্য আরো বাড়তে থাকে। চাঁদের মা বাবার বড় ভয় হয় এই রূপবতী মেয়েকে নিয়ে। একদিন দেখা যায় চাঁদের গায়ে একটা কালো দাগ। কেউ তেমন পাত্তা দেয় না, সময় গড়াতে থাকে। দাগের পরিমাণ বাড়তে থাকে। সবাই নাম দেয় চাঁদের গায়ে কলঙ্ক লেগেছে। চাঁদ নিজেকে লুকিয়ে ফেলতে চায়, কিন্তু পারে না। একটা সময় যারা চাঁদের কলঙ্করি করেছে তারাই আঙুল তোলে চাঁদের ওপর। চাঁদের বিচার হয়, তাকে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়া হয়। কিন্তু তাতে চাঁদের আলো মোটেও কমে না, উল্টে সেই আলোয় সমুদ্র গর্ভ থেকে জেগে ওঠে ঘুমিয়ে থাকা রাক্ষসপুরী। শেষ করে দেয় মহাবিশ্ব। রশ্মি ম্যাম কিছুক্ষণ চুপ করে থেকে একটু হেসে বললেন, তুমি কি চাও মহাবিশ্ব শেষ হয়ে যাক? অনন্ত খারাপ লোক গুলো শেষ হোক, এটাই চাই। রশ্মি ম্যামের হাসি বিস্তৃত হলো। তিনি বললেন,